টার্গেট ছিল তারেক রহমান, যে তারেক রহমানকে আর 10 তলা বিল্ডিং থেকে লিফট ছিঁড়ে দিয়ে পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ পাকের রহমতে বেঁচে গেছে জানে। তারপরে সে শুধু লন্ডনে গিয়ে কত বছর চিকিৎসার পর আজকে সুস্থ হয়েছে, মারতে পারে নাই। সেই তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের প্রিয় নেতা। তৃণমূল থেকে শুরু করে 18 কোটি মানুষ আজকে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি বিশ্বাস করি তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে আসার তারিখ নির্ধারণ হবে, হাওরে বাওরে আকাশে বাতাসে ঢাকার রাজপথ কম্পিত হবে এবং গোটা ঢাকা অচল হয়ে যাবে। তারিখের অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে। বন্ধুরা আমার, আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাই। এত নির্যাতন নিপীড়নের মধ্যেও যে পরিবার আজকে এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য আজকে আন্দোলন এবং লড়াই সংগ্রাম করে যাচ্ছে। তারেক রহমান শুধু লন্ডনে গত 16 বছর জাতির কাছে ওয়াদা করেছিলেন, এদেশের মানুষের কাছে ওয়াদা করেছিলেন, আমি যত দূরেই থাকি না কেন এই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমার লড়াই এবং সংগ্রাম থাকবে এবং আমি এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব। আমি এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আসবো। ইনশাল্লাহ সেটার দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা এখনো সেই পর্যায়ে যেতে পারি নাই। তবে একটি তারেক রহমানের বুদ্ধির কাছে অনেকে হেরে গিয়েছেন। গত 5ই আগস্ট যখন কোঠা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যখন আন্দোলনের মাঠে নামে, তখন তাদের দফা ছিল 8 দফা, 9 দফা, 3 দফা। সেই দফা যদি শেখ হাসিনা মেনে নিতেন, হয়তোবা 1 দফার আন্দোলন হতো না। মাঝখানে আমরা লক্ষ্য করেছেন, যখন 3 দফা শুরু হয় ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম ঘোষণা দিলেন দফা 3 আর 9 নয়, দফা হবে 1, শেখ হাসিনার পতন। ঠিক সেই মুহূর্তেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতারা 1 দফায় পা দিয়েছিল এবং 23 দিনের মাথায় গত 5ই আগস্টে এদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং জনতার আন্দোলনে এই সরকারকে পতন নিশ্চিত করা হয়েছে। বন্ধুরা আমার, এরা অনেকেই বুঝতে পারে নাই যে দফায় 1 কিভাবে নিয়ে আসতে হয়। আজকে আমরা সেই স্বাধীনভাবে আমরা একটি দেশ পেয়েছি, মুক্তভাবে আজকে কথা বলছি, যেখানে পুলিশের কোনো ভয় নাই, যেখানে মামলার কোনো ভয় নাই, যেখানে শেখ হাসিনার কোনো থাবা নাই। আজকে শেখ হাসিনা কোথায় যা পালিয়ে লুকিয়ে আছে। শেখ হাসিনা 300 এমপি, পৃথিবীর ইতিহাসে নাই যে একই দিনে 300 এমপি বাংলাদেশ থেকে তা পালিয়ে যায়। এটা রেকর্ড, পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড। বন্ধুরা আমার, আমরা আজকে বলতে চাই, একটা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের গত 16 বছর লড়াই এবং সংগ্রাম ছিল। এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মী, শত শত নেতা কর্মীর মায়ের বুক খালি হয়েছে। সেই আওয়ামী লীগের সঙ্গে কিন্তু আমাদের আতাত হতে পারে না। আমি সর্বস্তর নেতা কর্মীকে আবারও শেষবারের মতো অনুরোধ করতে চাই, আমরা লক্ষ্য করেছি সেটা অঙ্গ সংগঠন হোক, সহযোগী সংগঠন হোক, যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছেন তাদেরকে এই পার্টি কার্যালয় নয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শেখ মুজিবুর বিএনপির এটা নির্দেশ, কোন নেতা যদি আওয়ামী লীগের সাথে সাক্ষাৎ করে আমাদের পার্টি কার্যালয়ে প্রবেশ করান, আমরা কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা বলেছি জিরো টলারেন্স, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। আওয়ামী লীগকে আমরা কখনো স্থান দিতে পারবো না, কারণ রক্তের সঙ্গে বেইমানি করা হবে। গত 15 বছর আওয়ামী লীগ যারা করেছেন, সেটা যে সংগঠন হোক না কেন, বেছে বেছে আমরা বের করব। তাদের সাথে আমাদের সখ্যতা হতে পারে না, তাদেরকে আমাদের সাথ দেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, আজকের এই আরাফাত রহমান কোকোকে আমরা স্মরণ করতে চাই। বগুড়ার মাটিতে বগুড়ার কৃতি সন্তান আজকে আরাফাত রহমান কোকোর কারণে আজকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা স্টেডিয়াম হয়েছে, চান্দু স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা হয় এবং গোটা বিশ্ব জানে
বগুড়া জেলায় চান্দু স্টেডিয়াম নামে একটি স্টেডিয়াম আছে এবং বাংলাদেশে সেই স্টেডিয়ামে খেলা হয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ এই চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা হবে বন্ধুরা আমার। এটা একমাত্র আরাফাত রহমান কোকোর কারণেই সম্ভব হয়েছিল। আরাফাত রহমান কোকো বেঁচে থাকলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে খেলাধুলার জন্য স্টেডিয়াম করার পরিকল্পনা তার হাতে ছিল। ইনশাআল্লাহ সেই পরিকল্পনা আমরা আমাদের তারেক রহমান নেতৃত্বে সেটা বাস্তবায়ন করতে চাই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে। বন্ধু আমার, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী যত অঙ্গ সংগঠন সব বলতেই আমরা জিয়া পরিবারকে বুঝি। আর এই জিয়া পরিবারই এক সময় বাংলাদেশের একটা পক্ষ বা কিছু ষড়যন্ত্রকারীদের কাছে তারা একটা আতঙ্ক ছিল যে জিয়া পরিবার, জিয়া রহমানের যে আদর্শ, যে কর্মকাণ্ড, এতে অল্প দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবারের এত সুখ্যাতি অর্জন হয়েছিল যে অন্য কোনো রাজনৈতিক দল তার ধারে কাছেই যেতে পারতো না। এইটা ষড়যন্ত্রকারীদের একটা হেডেক হয়েছিল। এটা তাদের একটা ষড়যন্ত্রের একটা মূল কারণ ছিল, যার কারণে আপনারা জানেন যে জিয়া রহমান সাহেবকে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছিল। তারা ভেবেছিল যে জিয়া রহমানকে হত্যা করলেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন তা হয় নাই, আমাদের জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছে, তখন আরো বিএনপি আরো শক্তিশালী হয়েছে, জিয়া পরিবার আরো শক্তিশালী হয়েছে। তখন ওই ষড়যন্ত্রকারীদের আরো ষড়যন্ত্র। তখন আপনারা জানেন যে 1/11 সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন আওয়ামী লীগের দোসর সরকার ছিল ওই সময়। তারা তখন জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সেদিন ম্যাডামকে, তারেক রহমানকে এবং কোকোকে তারা বন্দী করেছিল এবং তাদের উপর নির্যাতন করেছিল। ম্যাডামকে জেলে ওই সময় না পুরালেও ম্যাডামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মামলা দেওয়া হয়েছিল এবং ম্যাডামকে মাঝে মধ্যে জামিন হয়েছে। কিন্তু তারেক রহমানকে যে ওই যে ধরেছিল তারপরে আর ছাড়ে নাই, কোকোকেও ছেড়েছিল না। তাদের উপরে এত নির্যাতন করেছিল যে তারেক রহমান প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, তাকে একবারে উপর থেকে ফেলে দিয়ে তার কোমর পর্যন্ত ভাঙা হয়েছিল। তারা ভেবেছিল তারেক রহমান মারা গেলে, কোকো মারা গেলে জিয়া পরিবার শেষ। কিন্তু ষড়যন্ত্রকারীদের দুর্ভাগ্য আর আমাদের সৌভাগ্য যে তারেক রহমান সেদিন মরে নাই। তাদেরকে মেরে ফেলার যে ফন্দি, সকল কার্যক্রম আওয়ামী ফ্যাসিস্ট সরকার এটি গ্রহণ করেছিল। তারই ধারাবাহিকতায় 2007 সালে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকারের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশকে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সকল নেতৃবৃন্দদের মামলা মোকদ্দমা গুম এবং নিষ্পেষণ করেছিলেন। তার মধ্যে পড়ে গিয়েছিলেন আরাফাত রহমান কোকো। 2007 সালে তারা সবাই সপরিবারে তারা অ্যারেস্ট হন, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। 2008 সালে তাদেরকে প্যারোলে মুক্তির মাধ্যমে তাদের সপরিবারে আরাফাত রহমান কোকো সাহেব মালয়েশিয়ায় চলে যান। সেই মালয়েশিয়ায় যাওয়ার পরে সেখানে চিকিৎসা এতটাই নির্যাতিত ছিলেন এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা, মালয়েশিয়ায় একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি 15 সালে মৃত্যুবরণ করেন। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই আজকে দিন পর্যন্ত তিনি এতটাই অসুস্থ যে মহান আল্লাহ তাআলা তার রহমতের দ্বারা তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আওয়ামী লীগ কখনো ছাড় দেয় নাই, আওয়ামী লীগ চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। এখানেই ক্ষান্ত হয় নাই। আজকে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান, উনি আজকে দেখেন আজকে দিন পর্যন্ত লন্ডনে রয়েছেন। ওনাকেও যে নির্যাতন করা হয়েছিল সেটি পৃথিবীর ইতিহাসে এত নির্যাতনের ইতিহাস কোন সরকার এই 2022, 21, 22, 25 সালে আমরা সারা বিশ্বের ইতিহাস ঘাটার পরেও আমরা দেখি না যে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেভাবে বিরোধী দলকে
যেভাবে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, দেশ থেকে বিতরণ করেছে, এত দুঃসহ যন্ত্রণা আর কোন সরকার, পৃথিবীর কোন সরকার কোন বিরোধী দলের উপর এইভাবে নিষ্পেষণ করে নাই। দেখেন মহান